আমাদের সেকেন্ড সেশন শুরু হচ্ছে স্বাস্থ্য আপা নিয়ে। প্রথমত সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য আমাদের হচ্ছে যে মানসিক এবং শারীরিক বিকাশ, দুই ধরনের বিকাশেরই প্রয়োজন রয়েছে। কোনোটাকে ছাড়াই একটাকে ছাড়া একটা অসম্পূর্ণ। সো শারীরিক এবং মানসিক বিকাশ আমরা যত সহজে বলে ফেলি, জিনিসটা আসলে অত সহজ না। একটা সুস্থ মানুষ শুধু শারীরিকভাবে সুস্থ, কিন্তু সে মেন্টালি সে আপসেট বা কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বা হচ্ছে পরিপূর্ণ মানসিক বিকাশ হয়নি। সো সেই রকম একটা মানুষকে আমরা যদি বলি সে সুস্বাস্থ্যের অধিকারী, সে কিন্তু আমাদের হচ্ছে সেই সংজ্ঞা আমরা দিতে পারছি না, সে যে সুস্বাস্থ্যের অধিকারী। তো গ্রামীণ জীবনে যে আমরা বলি আমাদের যে হচ্ছে আপনার যে রুট লেভেলে কাজ করেন, সেখানে আপনাদের পক্ষে তো সবার বাসায় বাসায় গিয়ে হচ্ছে যে সবাইকে সচেতন করা তো সম্ভব না। তো আমাদের প্রতিনিধির প্রয়োজন, যারা আমাদের হয়ে কাজ করবে, যারা আপনাদের মাধ্যমে নির্ধারিত যারা প্রতিনিধিগণ, তারা হচ্ছে যে আমাদের গ্রামীণ পর্যায়ে, আপনারা তো রুট লেভেলে কাজ করেনি, আরও ডিপ রুট লেভেলে যারা বাসায় বাসায় গিয়ে মানুষজনকে সচেতন করবে, যারা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক যে হ্যাজার্ডগুলো আমরা ফেস করছি আমরা দৈনন্দিন নিত্য জীবনে, সেগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্যই আমাদের হচ্ছে যে স্বাস্থ্য আপার পরিকল্পনা। তো স্বাস্থ্য আপার পরিকল্পনা যেখানে শুরু, সেখানে হচ্ছে যে আমরা বলবো যে এখন আমাদের আসলে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রথমে আমাদের এখন প্রায় অ্যাপ্রক্সিমেট 4000-এর মতো আপনার টার্সিয়ারি বলেন, মেডিকেল কলেজ বলেন, জেলা উপজেলা লেভেলের হচ্ছে যে 4000-এর মতো হচ্ছে যে হাসপাতাল রয়েছে। আর বাংলাদেশ সরকারের নতুন একটি হচ্ছে উদ্যোগ হচ্ছে কমিউনিটি হেলথ, যেটা আমরা বলি যে হচ্ছে যে কমিউনিটি হাসপাতাল, যেটা হচ্ছে যে প্রায় আপনার হচ্ছে যে 13,000-এর মতো। সো সেইটা করেও দেখা যাচ্ছে যে আমরা আমরা অনেকটুকু এগিয়ে গিয়েছি, মায়ের মৃত্যুর হার অনেক কমে গিয়েছে। কিন্তু তারপরেও আমাদের যে ফয়সাল ভাই যে বলল নন কমিউনিকেবল যে কিছু ডিজিজ রয়ে গেছে, সেগুলো সম্পর্কে আমরা এখনও সচেতনতা তৈরি করতে পারি নাই। সো সেগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য আপনাদের মাধ্যমে আমরা হচ্ছে স্বাস্থ্য আপা তৈরি করছি। তো স্বাস্থ্য আপা তো আমরা তো হচ্ছে যে কাউকেই তো আমরা স্বাস্থ্য আপা বানাতে পারি না। একটা হচ্ছে যে আমাদের গ্রামে মহিলা যারা আছে, যাদের হচ্ছে যে আপনার বয়স একটা নির্দিষ্ট পর্যন্ত 18 থেকে যদি আমরা শুরু করি, সেটা হচ্ছে যে 30, 35 or 40, এবং কিছু ক্ষেত্রে সেটা 5 বছর শিথিলযোগ্য হয়। কর্মস্পৃহা যাদের আছে, যারা মানুষের সাথে খুব সহজে মিশতে পারে, ন্যূনতম যাদের ক্লাস 8 পর্যন্ত হচ্ছে যে যারা হচ্ছে যে আমরা বলি হচ্ছে পিএসসি পর্যন্ত, জেএসসি পর্যন্ত যারা হচ্ছে যে পাশ করেছে, আমরা বলি আসলে এসএসসি, কিন্তু খুব পার্থক্য দেখা যায়নি বিগত বছরগুলোতে। এসএসসি এবং জেএসসি পাশ করা স্বাস্থ্য আপার মধ্যে আমরা খুব পার্থক্য দেখতে পাইনি। তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং দেওয়ার মাধ্যমে আপনারাই তাদেরকে নির্বাচন করছেন, তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা হচ্ছে যে একদম গ্রামীণ জনপদকে হচ্ছে যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করছি। এই সচেতনতাটা আমাদের পরবর্তীতে গিয়ে আমাদের গড় আয়ুতে প্রভাব ফেলছে। সো আমরা আসলে বিগার পার্সপেক্টিভে চিন্তা করব। আমরা আসলে বলি যে এএনসি নিয়ে কাজ করছি, পিএনসি নিয়ে কাজ করছি। আসলে শুধু এএনসি পিএনসি না, আমরা শিশু মৃত্যুর হার নিয়ে যেমন কাজ করছি, শিশুর সুস্বাস্থ্য নিয়ে কাজ করছি, সেই সাথে আমরা নন কমিউনিকেবল এবং কমিউনিকেবল ডিজিজ নিয়েও কাজ করছি। আমাদের মেইন টার্গেটই হচ্ছে মানুষজনকে সচেতনতা, মানুষজনের মধ্যে সেই জনসচেতনতা তৈরি করা যে কি হলে আমাদের কি করা উচিত, কখন কি করলে আমরা হচ্ছে মৃত্যুর হারটা কমাতে পারি। সেই ক্ষেত্রে আমরা স্বাস্থ্য আপা তৈরি করছি, এবং স্বাস্থ্য আপা তৈরি করার পাশাপাশি আমরা হচ্ছে যেই ব্যাপারগুলো আমরা সজাগ দৃষ্টি রাখছি, সেগুলো হচ্ছে আপনাদের যে লিস্ট, তাদের কি কি কাজ করতে হবে পরবর্তীতে গিয়ে, সেইগুলো হচ্ছে নির্ধারণ করা। প্রথমত হচ্ছে যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি আমরা প্রথমেই ধরি, তাদের হচ্ছে যে প্রথমে আমরা বলি যে অ্যান্টিনেটাল চেক আপ, কেন প্রিনেটাল চেক আপও তো ইম্পর্টেন্ট। কেউ যদি প্রথম কোনো দম্পতি যদি হচ্ছে বাচ্চা নেওয়ার জন্য চিন্তা করছে, তাকে জানানো যে হচ্ছে যে কী কী করলে কিভাবে হবে, কোনটা করা উচিত এই সময়, কি করা উচিত না, বা কোনো ডাক্তারের কাছে গিয়ে একটা বুক ওপেন করা উচিত কি না, তো কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত প্রথমে সূচনা লগ্নে। তো সেগুলোর জন্য আমরা হচ্ছে যে বলতে পারি যে আমাদের প্রিনেটাল চেক আপও ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে অ্যান্টিনেটাল চেক আপ, সে প্রেগনেন্সি অবস্থায় তার অ্যান্টিনেটাল চেক আপ, কয়টা অ্যান্টিনেটাল চেক আপে সে যাবে, তার ওয়ার্নিং সাইন কি কি হবে, কখন তাকে হাসপাতালে যেতে হবে, কি কি আমাদের সাইন দেখলে আমরা বলবো যে আর্লি টার্মিনেশনের প্রয়োজন, ঠিক আছে, বাচ্চার ওজন কত হওয়া উচিত, তার কিভাবে জীবনযাপন করা উচিত, খাবার দাবার থেকে শুরু করে ইভেন
ইম্পর্টেন্ট ভ্যাকসিনেশন। এক্ষেত্রে আপনারা কি জানেন কোন ভ্যাকসিনটা আমরা দিয়ে থাকি ওনাদের গর্ভাবস্থায়? একটা। আচ্ছা, এখন কি আপনারা কেউ বলতে পারবেন যে ভ্যাকসিন আসলে কয়টা দেওয়া হয়? আমি প্রেগনেন্সির কথা বলছি। আমি যদি বলি একটাও দেওয়া হয়? আচ্ছা, কেন একটা দিবে আর কেন দুটো দিবে? যার প্রিভিয়াসলি 5টা ডোজ কমপ্লিট করা থাকে সে একটা দিবে, আর যার হচ্ছে যে দেওয়া নাই, যার কোনো হিস্ট্রি নেই, সেক্ষেত্রে আমরা টিটি ডোজ দুটো দিব। সো এই যে ব্যাপারগুলো তাদেরকে জানানো যে একটা দিব না দুটো দিব, কেন দিব, সেই ব্যাপারগুলো। রক্ত শূন্যতা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, এবং একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা এই সময় অনেক ওষুধ ব্যবহার করতে পারি না, কন্ট্রাইন্ডিকেটেড থাকে অনেক ওষুধ, থার্ড জেনারেশনের অনেক ওষুধ থাকে যেগুলো আমরা চাইলেও ব্যবহার করতে পারি না। কিছু মিসকনসেপশন থাকে যে আমরা বলি যে আপনার কোনো ওষুধই খাওয়া যাবে না। ওষুধ তো দিব, ওষুধ তো দিতে হয়, কারণ চেষ্টা করব মিনিমালিস্ট ওষুধ দেওয়ার, যত কম দেওয়া যায়, কিন্তু ওষুধ দিতে হয় তাদেরকে। সো তাদেরকে আপনার হচ্ছে যে হাইপারটেনশন, তারপর হচ্ছে যে অ্যানিমিয়া, তারপরে তাদের হচ্ছে যে কোনো রকম আমরা যে বলি যে কোনো সময় পানি ভাঙা, হুট করে কিন্তু আপনাদের কাছে ফোন আসে পানি ভেঙে গেছে, কি করব। এখন এই পানি ভাঙাটা কখন, প্রম যেটাকে আমরা বলি, এটা কখন হচ্ছে? আর্লি হচ্ছে নাকি এটা আসলেই তার হচ্ছে যে শুরু হয়ে গেছে, হচ্ছে সে ট্রায়ালে চলে গেছে, আপনার হচ্ছে ট্রু পেইন শুরু, লেবারে চলে গেছে সে। সো এই যে জিনিসগুলো বুঝা, তাদেরকে বুঝানো, তাদেরকে হচ্ছে যে আমার প্রপার ইনফরমেশান আমাকে পাস অন করা। যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই সেই ইনফরমেশানগুলো আমাদেরকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারেন, আপনাদের তো সেই রাস্তা খোলা আছে। সো তাদের কাছে পাস অন করা প্রপার ইনফরমেশান, সেটাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য, জনসচেতনতা অ্যাগেইন। সো এবং যদি বলি বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমরা বলি এখন বিভিন্ন রকম অসুখ দেখা যায়, এখন তো হচ্ছে দাইমা দিয়েই হয়, গ্রামে যদি আমরা বলি বিভিন্ন দায়রাই হচ্ছে যে এখন হচ্ছে যে আপনার এনভিডি করে। কার এনভিডি করা যাবে, কার এনভিডি করা যাবে না? এখন আপনি হচ্ছে যে একটা প্রমের রুগীকে কি আপনি এনভিডি করাবেন? সেই রিস্ক আপনি নেবেন? আমি বলতেছি যদি হচ্ছে যে 28 উইকস বা 29 উইকসের প্রেগনেন্ট, তার প্রম হয়ে গেল, হঠাৎ করে পানি ভাঙা শুরু করলো, এবং পানি মানে ঝর্ণার মতো পানি ভাঙছে, আপনি কি তাকে বলবেন চলেন আমি এনভিডি করতে নিয়ে যাবো আপনাকে? এই কখন এনভিডি করা যাবে, কখন এনভিডি করা যাবে না? হাইপার টেনশনের ক্ষেত্রে আমরা কখন তাকে হচ্ছে যে বলবো সে হাই রিস্ক প্রেগনেন্সি, পায়ে পানি আসা, মাথা ঘুরানো থেকে শুরু করে যে আপনার চোখে ঝাপসা দেখা, হঠাৎ করে হচ্ছে যে জ্বর হওয়া, খিঁচুনি দিয়ে জ্বর হওয়া, যে কোনো ধরনের সমস্যায় আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আপনি হচ্ছে যে প্রথমত ওই যে ইমার্জেন্সিতে আপনি যোগাযোগ করেন, আমরা আছি, স্বাস্থ্য আপা আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, কিন্তু পরের দিন যেন সে অবশ্যই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে। আমরা চাই না আমাদের কোনো ভুল হোক বা আমাদের কোনো কিছুর জন্য তাদের মৃত্যুর হারটা বাড়ুক। তো তাদেরকে এটাও বলে দিতে হবে যে তাদেরকে রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে আমরা অ্যাওয়্যার করা, হাই রিস্ক প্রেগনেন্সি কোনগুলো, তাদেরকে কখন কি করতে হবে, কখন এনভিডি করা যাবে না। ঠিক আছে, আমরা এনভিডি প্রমোট করছি, সো ট্রু, কিন্তু আমরা যে বলি LUCS, এটা কি হচ্ছে যে আমরা কি সবসময় অদরকারে করা হয়, সবসময় অপ্রয়োজনীয় মনে হয় আপনাদের? অবশ্যই সেটা ইন্ডিকেশন থাকলে আমরা অবশ্যই LUCS এর দিকে যাব, এবং LUCS করতে হবে কোনো অভিজ্ঞ ডাক্তার দিয়ে, যেন তেন কোনো ডাক্তারের কাছে পাঠানো যাবে না। অবশ্যই সেক্ষেত্রে আমরা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা নিকটবর্তী টার্সিয়ারি কোনো হাসপাতালে তাকে রেফার করব। পরবর্তীতে আসছি হচ্ছে যে প্রেশার মাপা। এখন সবাই প্রেশার মাপতে পারে। আচ্ছা, এখন একটা রুগীকে আপনি প্রেশার মাপার পরেই যদি আপনি বলে ফেলেন যে সে হাইপার টেনশন, মানে একদিন দেখে 160 বাই হচ্ছে যে 100 বা 90 দেখলেন, আপনি তাকে বলে ফেলবেন সে হাইপার টেনশনের রুগী, বা আপনি আপনার স্বাস্থ্যপাকে বলবেন এটা এইভাবে বলে আসবে এটাই হচ্ছে সে হচ্ছে যে প্রেশারের রুগী, পরের দিন তাকে যায় হচ্ছে ওষুধ দিয়ে আসবেন, তাহলে কি বলবো আমরা? আচ্ছা, হ্যাঁ, তার প্রিভিয়াস হিস্ট্রি আছে কিনা, এবং ইম্পর্টেন্ট আরও একটা জিনিস হচ্ছে সে কয় রাত ঘুমাচ্ছে কিনা। তার যদি কোনো স্ট্রেসের হিস্ট্রি থাকে, অবভিয়াসলি আমার বিপি বাড়তেই পারে, তখন সেক্ষেত্রে আমরা কয়েকদিন তাকে অবজারভেশনে রাখবো। অবজারভেশনে রাখার পরে তারপর আমরা তাকে ডিক্লেয়ার করব, এবং সেটা আপনারা ডিক্লেয়ার করবেন না, আপনারাও না, গো ফর অ্যান MBBS ডক্টর। তার যদি মনে হয় ECG করে, তার যদি মনে হয় হচ্ছে যে ডিসলিপিডিমিয়া আছে কি নেই, সব কিছু পরীক্ষা করে তারপরে সে ডিসাইড করে একটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ স্টার্ট করবে। দয়া করে এইটা প্রমোট করবেন না কখনো যে আপনারা
হচ্ছে যে স্বাস্থ্য আপাকে দিয়ে হচ্ছে এইসব ওষুধ লিখানোর ব্যাপারে, ওনারা শুধু হচ্ছে রেগুলার চেক আপটাই করবেন, বাট এর বাহিরে ওষুধ লিখা ওনাদেরকে প্রমোট আমরা করব না। ওনারা ওষুধ লিখতে পারে সর্বোচ্চ নাপা, ঠিক আছে, জ্বর আসলো নাপা দিবেন। সো এর বাহিরে আমরা আসলে ওনাদেরকে কোনো কিছুই প্রমোট করব না। একটা নতুন নন ডায়াগনস্টিক পেশেন্ট, মানে আমরা কোনো নন ডায়াগনোসড একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই ওজিটিটি করব। 75 গ্রাম গ্লুকোজ না খাইয়ে আমরা কখনো তাকে বলবো না হি ইজ আ ডায়াবেটিক পেশেন্ট, কারণ ফাস্টিংয়ে আমার হচ্ছে কম বেশি থাকতেই পারে, 2 আওয়ার্স আফটার তো রেস করবেই। সো গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ওজিটিটি। HbA1c এক্সপেন্সিভ বিট, বাট HbA1c আমাদের পেশেন্ট করতে চায় না, এখানেই করতে চায় না, আমাদের মানে হেড অফিসেই করতে চায় না। আপনাদের ওখান তো ঠিক আছে, বোঝাই যাচ্ছে তারা কদ্দূর করবে, কারণ ওটা 650 করে মেবি প্রাইস, ওরা করতে চায় না, এবং ওটা আমাদের কার্ডের আন্ডারে নেই। সো যে জিনিসটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে তাকে, ওই যে আপনারা বলেন পলিইউরিয়া, প্রথমটাই হচ্ছে পলিইউরিয়া, তার বারবার ঘন ঘন প্রস্রাব ধরবে, পলিডিপসিয়া, পলিফেজিয়া, বইয়ে 3টা ওয়ার্ড খুব সুন্দর করে লেখা থাকে। ওয়েট লসের হিস্ট্রি পজিটিভ নেগেটিভ। এখন আরও হিস্ট্রিটা আপনারা খুব সহজে বলে ফেলেন, কিন্তু কিসের হিস্ট্রি? এই যে এখন যে বললেন হিস্ট্রিটা কিসের? ফ্যামিলি হিস্ট্রি। ইটস এ টাইপ 1 টাইপ 2 GDM। টাইপ 1 আমার দেখারও দরকার নেই, ও আগে থেকেই ডায়াগনোসড কেস, ওকে ইনসুলিন না দিয়ে ও টিকতেই পারবে না। টাইপ 2 তার ফ্যামিলিতে যদি ডায়াবেটিসের হিস্ট্রি থাকে আফটার 40, তার চান্স আছে এটা ধরার। হিস্ট্রি বলতে আমরা এইটা মিন করি, ফ্যামিলি হিস্ট্রি। ইটস নট হিস্ট্রি হচ্ছে যে পলিইউরিয়া পলিডিপসিয়া তো মুখস্থ, হিস্ট্রি কি? ফ্যামিলি হিস্ট্রি এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ইনভেস্টিগেশন আমার রিলায়েবল সোর্স। সো হুট করে কাউকে ডায়াবেটিক পেশেন্ট বলে ডিক্লারেশন দিবেন না, এবং দয়া করে কোনো ওষুধ শুরু করবেন না। ওষুধ শুরু করার আগে আমাদের বিভিন্ন প্যারামিটার চেক করতে হয়, ইভেন আমরা আপনাদেরকে ডোজও বলি না। ইনসুলিন শুরু করার আমাদের আলাদা ডোজেশন আছে। সো কোনো ডোজেশন ছাড়া, এবং পেশেন্টকে আরেকটা খুব ভাইটাল ইনফরমেশন দিবেন, সেটা হচ্ছে যে একবার একটা খুব বাজে মিথ আছে, একবার ইনসুলিন শুরু করলে আর জীবনে বন্ধ করা যাবে না, সারা জীবন ইনসুলিন কন্টিনিউ করতে হবে। এই মিথ থেকে বের হয়ে আসতে হবে। একিউট কেস, আমার হাতে কোনো উপায় নাই, একটা মানুষের হচ্ছে ক্যাটারাক্ট সার্জারি হবে উইদিন, খুবই খারাপ অবস্থা, আমার উইদিন 3 to 5 ডেজের মধ্যে ক্যাটারাক্ট সার্জারি, তার RBS আসছে আপনার, মানে ফাস্টিং আসছে হচ্ছে যে 17, ডাক্তার ধরবে ওই চোখ? আপনার মনে হয় ক্যাটারাক্ট সার্জারি করতে পারবে? সো কি করতে হবে আমাকে? আই হ্যাভ নো আদার অপশনস লেফট, সো আই হ্যাভ টু গো ফর ইনসুলিন। সো তাকে কনভিন্স করা, বাবা সুই ফুটাবেন 15 দিন 7 দিন, তারপরে আমি আপনাকে আবার আপনার নর্মাল ওষুধে ফেরত নিয়ে যাব, ইটস আ প্রমিস। আমরা এই কনভিন্সটুকু কখনো করি না। পেশেন্ট আমার কাছে এসে বলে আপনি আমাকে ক্ষতি করতে চাচ্ছেন, আপনি এটা শুরু করে দিয়ে চাচ্ছেন সারা জীবন আমি এই সুই নিব। তো সারা জীবন তো তোমাকে সুই দিয়ে আমার লাভ নেই। তো এবং পেন আছে, ওনারা অনেকে সুই দিতে চায় না, এখন পেন ফর্মে পাওয়া যায়। সো প্রমোট করেন, অ্যাটলিস্ট জানান যে এইটা না হলে এইটা, এইটা না হলে এইটা। অ্যাটলিস্ট উই হ্যাভ লটস অফ অপশনস এখনকার যুগে। এবং এরপরে যদি আমরা বলি ভ্যাকসিনেশন, বললাম কোভিডের যে ব্যাপারগুলা, প্যান্ডেমিক সিচুয়েশান, কোভিড বলেন ডেঙ্গু বলেন, কোভিডের সময় আমাদের যে জনসচেতনতার একটা বড় ব্যাপার ছিল। প্রথম আমরা খুব ভয় ছিলাম, বের হওয়া যাবে না, কারোর সাথে সংস্পর্শে আসা যাবে না, কিন্তু প্রত্যেকেরই আমাদের কোভিড হয়েছে। দেখেন কি আপনাদের সবারই একবার না তো একবার হয়েছেই, কিন্তু এখন আমরা ভ্যাকসিনেটেড, এই কারণে আমাদের সেই ইফেক্টটা বডিতে আর ওভাবে হচ্ছে না যেটা হওয়ার কথা ছিল। এখনও কোভিড হচ্ছে, কিন্তু সেটার ইম্প্যাক্ট কম ভ্যাকসিন নেওয়ার কারণে। কিন্তু কোভিডের সময় কিছু ভুল ধারণা ছিল আমাদের, যে হচ্ছে যে প্রপারলি আমরা নিজেদেরকে প্রোটেক্ট না করতে পারা, কখন কিভাবে হাত ধোয়া, এগুলো আমাদেরকে শেখানো লাগলো। সো কোভিডের সময় জনসাধারণের মাঝখানে যেই একটা ভয় কাজ করছে, শহরে হচ্ছে মৃত্যুর হার অনেক বেশি ছিল, কিন্তু গ্রামে সে তুলনায় অনেক কম ছিল। সো মানুষজনকে যে একটা বলা, আমরা কোন ইনভেস্টিগেশনটা করতে দিব, কখন কোনটা দিব তাদেরকে, একটা ছিল আপনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, আর একটা ছিল RT-PCR। কস্ট ইফেক্টিভনেস কোনটা? অবভিয়াস RT-PCR। সো এই জিনিসগুলো তাদেরকে যদি আমরা না বলি,
বলতে তো হবে এই পরীক্ষাটা করেন। ওই যে আমার কলিগ বলে গেল যে আমি যদি তাকে অ্যাটলিস্ট মিনিমাল মানে ইনফরমেশনটুকু পাস অন করতে না পারে, পরবর্তীতে সে আমার কাছে কেন আসবে? আমার কাছে আসার জন্য তার ইন্টারেস্টটুকু তো বিল্ড আপ করে দিতে হবে আমার। সো ডেঙ্গুর সময় যে তখন আমি বলে গেলাম কোন ইনভেস্টিগেশন আপনারা দিবেন, কোন ইনভেস্টিগেশনটুকু দিবেন না, এটা নিয়ে আপনাদের মাঝখানে অনেক হচ্ছে যে ছিল, কনফিউশন ছিল। সো আপনাদেরকে ফোন করে করে হচ্ছে বলে দেওয়া 3 দিনের সময় এটা দিবেন, 5 দিন পর্যন্ত এটা পজিটিভ, 4 দিনে এটা আসবে, অ্যাটলিস্ট এই জিনিসগুলো ওনাদেরকে বলা, করতে না চাইলেও ওনাদেরকে বলা, পজিটিভ আসলে কিন্তু তখন আপনারই লাভ। এই যে মানুষজনের মাঝখানে জনসচেতনতাগুলাই হচ্ছে যে আপনার পক্ষে তো সবার মানে দৌড়গোড়ায় গিয়ে সেটা প্রোভাইড করা সম্ভব হয় না। সো সেই কারণে আমরা অঞ্চলভিত্তিক আমরা হচ্ছে স্বাস্থ্য আপা নির্বাচন করছি আপনাদের মাধ্যমে, তাদেরকে প্রপার প্রশিক্ষণ দেওয়া, আপনাদের রিজিয়নে নিয়ে গিয়ে ইভেন আপনাদের মাধ্যমে তারা হচ্ছে যে তারা আপনাদেরকে সমস্যাটা জানাবে, থ্রো দ্যাট আমরা হচ্ছে যে সেই সমস্যা যদি আপনাদের পক্ষে সমাধান করা সম্ভব না হয়, অবশ্যই সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য সবসময় হচ্ছে যে মানে আছি এখানে। সো এই ছিল হচ্ছে যে আমার মনে হচ্ছে স্বাস্থ্য আপা বিষয়ক আপনাদের হচ্ছে যে কর্মযোগ্য, বাকিটা হচ্ছে যে এক্সপ্লেইন করবে হচ্ছে যে আমার কলিগ এসে। আপনাদের যে বইটা দেওয়া হয়েছে ওখানে একটা কথা আছে, দেখবেন যে স্বাস্থ্য সমস্যা একটা সামাজিক সমস্যা। একটা ফ্যামিলিতে যখন একজন মানুষ কর্মক্ষম আছেন, উনি অসুস্থ হয়ে গেলেন, ওই ফ্যামিলির কিন্তু আর ফিনান্সিয়াল কোনো সাপোর্ট থাকলো না। ওই ফ্যামিলিটা ফিনান্সিয়ালি যখন উইক হয়ে গেল, তখন সে সোশ্যালি ওই ফ্যামিলিটা কিন্তু আর দাঁড়াতে পারবে না। এখন কি সমস্যা? সাপোজ একজন মানুষ অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়াটা প্রিভেন্ট কিভাবে করা যায়? ফয়সাল ভাই একটু আগে ইয়েতে বলছে, আমরা প্রিভেন্টিভ মেডিসিন ইজ বেটার দেন কিউরেট মেডিসিন। একটা মানুষের ব্লাড সুগার, সে 6 মাসে একবার যদি ব্লাড সুগারটা চেক করে, তাহলে সে জানতে পারবে তার ডায়াবেটিস আছে কি নাই, অথবা সে ডায়াবেটিসের ঝুঁকিতে আছে কি নাই। 6 মাসে একবার যদি ব্লাড প্রেশারটা চেক করে, সে জানতে পারবে যে সে ব্লাড প্রেশারের ঝুঁকিতে আছে কি নাই। 50 জন পেশেন্টও ওই অসুস্থতা না হয়, সেটা কিন্তু 50টা ফ্যামিলিকে আপনি সেভ করলেন। তো আপনারা হিসাব করেন, আপনারা 30 জন মিলে যদি 50টা ফ্যামিলিকে সেভ করেন, এবং এভাবে যদি আপনাদেরকে আরও যখন দেওয়া হবে, আরও নিয়োগ দেওয়া হবে, আপনারা এরকম কতগুলো ফ্যামিলিকে সেভ করতে পারতেছেন। তো এই জন্য এই স্বাস্থ্যটা আসলে সামাজিক সুরক্ষা একটা, এবং স্বাস্থ্য সামাজিক সুরক্ষার সাথে যেটা জড়িত সেটা হচ্ছে যে স্ক্রিনিংয়ের সাথে যেটা জড়িত সেটা হচ্ছে এই যে ব্লাড সুগার চেক আপ, এই যে কিছু বেসিক ইনভেস্টিগেশন আমরা দেই, কিছু নর্মাল নিয়ম মেনে চলা, যেগুলো আপনাদেরকে অলরেডি বলা হয়েছে। এই সিম্পল জিনিসগুলো যদি আমরা মানতে পারি, এটা আমরা স্বাস্থ্যের সুরক্ষা করতে পারবো, আমরা আমাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবো, আমরা আমাদের সমাজকে প্রোটেক্ট করতে পারবো। আমি সুস্থ থাকা মানে কিন্তু এটা আমার লাভ শুধু তা না, আমার ফ্যামিলির লাভ, আমার ফ্যামিলির লাভ প্লাস আমি যে অফিসে কাজ করি সেই অফিসের লাভ, সে অফিসে আমি কাজ করতেছি। তো আমি অসুস্থ, আপনি একজন অসুস্থ হলেন, আপনার ফ্যামিলিরই কেউ অসুস্থ হলো, হওয়ার পরে দেখেন আপনি হাসপাতালে ভর্তি হলেন, একদিন আপনাকে 2 জন দেখতে যাবে, দ্বিতীয় দিন একজন দেখতে যাবে, এরপরে দেখবেন 7 দিনে একজন দেখতে গেছে। এটা বাস্তবতা। এটা হচ্ছে আপনার শুনতে খারাপ লাগছে, আপনার মনে হচ্ছে যে না এরকম না, এই আপন, এই লোকটা আমার আপন, এ এত আপন, কিন্তু না। আপনি অসুস্থ হয়ে 7 দিন হাসপাতালে ভর্তি থাকেন, আপনি দেখেন আপনাকে কয়জন দেখতে আসে, মানুষ আপনাকে সিম্প্যাথি দেখাবে, কিন্তু ওই যে আপনার সংসারটা যে অচল হয়ে গেল, ওইটা আসলে আর সচল করা খুব কঠিন। এই জন্য আমরা যেটা প্রিভেন্ট করতে পারি সেটা হচ্ছে ক্রনিক ডিজিজগুলা। ক্রনিক ডিজিজ কি? ক্রনিক ডিজিজ একটা হচ্ছে হার্ট ডিজিজ, একটা হচ্ছে ডায়াবেটিস, একটা হচ্ছে হাইপারটেনশন, লিভার ডিজিজ, কিডনি, তারপরে এই একটা ডিজিজ থেকে আরও 10টা ডিজিজ হয়। ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিস থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে মানুষটা অন্ধ হয়ে যাচ্ছে, এবং এটা ইরিভার্সিবল, এটা ঠিক হবে না। তো একটা চেঞ্জ, সিম্পল একটা আরবিএস বা ওজিটিটি, একটা পরীক্ষা আপনাকে শুধু ডায়াবেটিস থেকে বাঁচাচ্ছে তা না, আপনার কিডনি সমস্যা থেকে আপনাকে বাঁচাচ্ছে, আপনাকে আপনার অন্ধত্ব থেকে বাঁচাচ্ছে। তারপরে স্বাস্থ্য আপা নিয়োগ হচ্ছে কিভাবে? স্বাস্থ্য আপা নিয়োগ নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে যে স্বাস্থ্য আপা নিয়োগের ক্ষেত্রে মেন রোল প্লে করবে ওই এলাকার একজন মানুষ। কারণ আপনার এলাকায়, আপনার পাড়ায়, আপনার মহল্লায় আপনি একটা বাসায় বা একটা ফ্যামিলিতে যত ইজিলি অ্যাক্সেস নিতে পারবেন, সেখানে আরেকটা এলাকা থেকে আরেকজন যেয়ে কিন্তু সেই অ্যাক্সেসটা পাবে না। সাপোজ চিটাগাং অঞ্চলের যেই ভাষাটা,
ওই চিটাগাং অঞ্চলের একজন স্বাস্থ্য আপা যেভাবে কনভিন্স করতে পারবেন, আমি যে হয়তো বা আমার ভাষা সে বুঝবে না, তার ভাষা আমি বুঝবো না, লাভ হলো না। কিন্তু স্বাস্থ্য আপা ঠিকই নিয়োগ হলো, কিন্তু ব্যাটে বলে মিলল না, এভাবে করা যাবে না। তারপরে স্বাস্থ্য আপা আর কি করতে পারে, একজন নবদম্পতি তাদেরকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্বন্ধে জানাতে পারে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা যেটা হয় আমরা জানতেছি টেলিভিশন, মিডিয়া, এভাবে আমাদের ইয়েতে এখন যেমন খুবই জনপ্রিয় হচ্ছে প্রি ম্যারিটাল কাউন্সিলিং। বিয়ের আগে যাদের মধ্যে, যে ছেলে এবং মেয়ের মধ্যে বিয়েটা হচ্ছে, তাদের দুইজনের বেসিক কিছু পরীক্ষাগুলো করা, সেই পরীক্ষাগুলো করার পরে বিয়ের সিদ্ধান্ত নেওয়া। বাংলাদেশে এটা জনপ্রিয় হয় নাই, কিন্তু এটা লিগাল এবং অথেন্টিক। এটা শুধু মানে আপনারা যে কাউকে পরামর্শ দিবেন তা না, আপনাদের ফ্যামিলির ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। এই জিনিসগুলো যদি আপনারা বেসিক স্ক্রিনিং করেন এবং বেসিক স্ক্রিনিংয়ের পরে এই বিয়েটা হয়, তাহলে অনেক ক্রনিক ডিজিজ থেকে 10 বছর পরে তারা ওই ডিজিজটা থেকে বেঁচে যাবে। তো এই বেসিক স্ক্রিনিংগুলো কিন্তু স্বাস্থ্য আপা করতে পারেন। সেটা কিন্তু একজন ডাক্তার যায়, একটা ফ্যামিলিতে আপনার এলাকায় বিয়ে হচ্ছে, তাকে আমি যে একজন ডাক্তার যায় কিন্তু বুঝাবে না যে আপনাদের বিয়ের আগে এই পরীক্ষাগুলো করা উচিত, এটা বুঝাবে না। তো এগুলো আপনাদেরকে করতে হবে, আপনারা করতে পারবেন এগুলা। এরপরে হচ্ছে বিয়ের পরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এটা সম্বন্ধে আপনারা যখন একটা যায় একটা বাসায়, পার্সন টু পার্সন, ফেস টু ফেস আপনারা তাদেরকে বুঝাবেন, সেটা যতখানি ইফেক্টিভ হবে সেটা কিন্তু অন্যভাবে ইফেক্টিভ হবে না। এরপরে আসতেছে ভ্যাকসিনেশন। আপনারা জানেন যে কিছু ভ্যাকসিন আছে যেগুলো জন্মের পর বাচ্চাদের দেওয়া হয়, হসপিটাল থেকে কার্ড দিয়ে দেওয়া হয়, ওগুলো সবাই দেয়। ওগুলো এখন বাংলাদেশে মোটামুটি 100% ভ্যাকসিনেটেড, নেয়ার 100%। যেমন পোলিও বাংলাদেশে 100% ইরাডিকেটেড, পোলিও রোগ নাই। কিন্তু কিছু নিউয়ার ভ্যাকসিন আসতেছে। সাপোজ কোভিড ভ্যাকসিন 4টা ডোজ দেওয়া হয়েছে, এখন অনেকেই আছেন যে সেকেন্ড ডোজ দেওয়ার পরে থার্ড ডোজ দেন নাই, থার্ড ডোজ দেওয়ার পরে ফোর্থ ডোজ দেন নাই। এটা কিন্তু আপনাদের দায়িত্ব। আপনারা কোভিড ভ্যাকসিন নিয়ে আপনারা যখন বলবেন, তখন কিন্তু একজন মানুষ আগ্রহী হবে। ঠিক আছে, আপনারা 10 জনকে যখন বলবেন, 10 জন হয়তো বা দিবে না, 5 জন দিবে, 7 জন দিবে, সেই 7 জনের তো উপকার হলো। তারপরে নতুন ভ্যাকসিন আসে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন। একটা সময় বলা হতো 18 বছরের আগে অবিবাহিত মেয়েরা সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন দিবে, এখন কিন্তু ওটা বলা হয় না, এখন বলা হয় 45 বছর পর্যন্ত সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া যায়, 3টা ডোজ আছে। তো এটা আপনারা সচেতন করতে পারবেন। এটা কিন্তু একজন ডাক্তার ওই ওয়ার্ডে রোগীকে যেয়ে বলবে না যে এই ভ্যাকসিনটা দেন, এটা এখন দেওয়া যাবে। এই নতুন ইনফরমেশন আপনারা আমাদের কাছ থেকে জানবেন, আমাদের কাছ থেকে জেনে আপনারা ডোর টু ডোর প্রোভাইড করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি টিভি দেখতেছেন, টিভিতে অনেক কিছু দেখাচ্ছে, সব কিন্তু আপনার মাথায় থাকবে না। কিন্তু যখন আমি আর আপনি সামনাসামনি কথা বলবো, আমার কথা কিন্তু আপনি শুনবেন, তখন ওই কথাটা আপনার মাথায় যেভাবে ক্যাচ করবে, সেটা কিন্তু টিভিতে ক্যাচ করবে না। সব ইনফরমেশন সব জায়গায় আছে, আপনি মোবাইল আছে আপনার কাছে, আপনি গুগল সার্চ করেন, সব ইনফরমেশন আছে। তাহলে এই ট্রেনিংয়ের দরকার কি, এই ডাক্তারের দরকার কি, এই স্বাস্থ্য আপার দরকার কি? কারণ সব ইনফরমেশন সব জায়গায় থাকলেও ওগুলো আমাদের ব্রেনে ক্যাপিচুলেট হয় না, ওগুলোর জন্যই এই ব্যবস্থা। তা না হলে অ্যাজমা ট্রিটমেন্ট কি নাই? গুগল করলে সব ট্রিটমেন্ট আছে, কোন জিনিসটা নাই? আরও বেশি ট্রিটমেন্ট আছে। আমি যে এই কথাগুলো বললাম, এই টপিকসগুলো গুগল করলে আপনি আরও বেশি পাবেন। তাহলে আপনারা কেন আসছেন? আমি কেন বলতেছি? আমি তো গুগল লিঙ্ক দিয়ে দিতে পারতাম। কারণ এই ফেস টু ফেস যে ইনফরমেশনগুলো আমরা দেই, সেগুলোর রোল আর কোনো মিডিয়ার মাধ্যমে পৌঁছায় না মানুষের কাছে। এই জন্য এটা ইম্পর্টেন্ট, এইটার ভূমিকা সারা জীবন থাকবে। প্রযুক্তি আরও উন্নতি হবে, একসময় টিভি মোবাইল হাতে অ্যাভেলেবেল হবে আমরা জানতাম না, এখন অ্যাভেলেবেল হয়েছে। 10 বছর পরে আরও নতুন নতুন প্রযুক্তি আসবে। কিন্তু এই যে পার্সন টু পার্সন স্বাস্থ্য আপাদের রোল, ডাক্তারের রোল, এগুলো কখনো কম হবে না। সব চিকিৎসা ফোনে, সব চিকিৎসা টিভিতে, সব চিকিৎসা মোবাইলে হয় না, সব অ্যাডভাইস মোবাইলে হয় না। তো এগুলোও আপনারা প্রোভাইড করবেন। একটা আমি বললাম প্রি ম্যারিটাল, এরপরে হচ্ছে একটা নিউবর্ন বেবির ভ্যাকসিন, এরপরে সাপোজ 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এইটা দাদি, নানি, তারপরে আয়া, বুয়া, প্রান্তিক লেভেলে আপনারা যেখানে যাবেন সেখানে কেউ বলবে যে দরকার নাই ব্রেস্ট ফিডিং করার, ব্রেস্ট ফিডিংয়ের থেকে ভালো দুধ আছে, এই দুধটা খাওয়ান, এই ডিব্বার দুধ আছে, এটাতে সব ভিটামিন আছে,
এগুলো আপনাদেরকে মানে এগুলো অনেকে বলে, বাট আপনারা সচেতন করতে পারবেন যে বুকের দুধের বিকল্প আর কিছু নাই, আনলেস আদারওয়াইজ প্রুফ, সেটা যেই বলুক, বুকের দুধের বিকল্প আর কিছু নাই। এগুলো হচ্ছে স্বাস্থ্য আপাদের রোল। এই জিনিসগুলো অন্য কেউ করতে পারবে না। এই জিনিসগুলো আপনারা যেখানে থাকবেন সেখানে প্রান্তিক এলাকা, সেখানে এত সচেতন না মানুষ। দাদিজানিরা মনে করে যে ডাক্তার বলতে পারে ব্রেস্ট ফিডিং, এই অল্প একটু ব্রেস্ট ফিডিং, সাপোজ ওই মার ওজন হচ্ছে 40 কেজি, তার ওই ব্রেস্ট ফিডিংয়ে বাচ্চার পেট ভরবে না। আসলে তো তা না, ওইটাই বাচ্চার জন্য এনাফ। এটা কে বলবে? এটা স্বাস্থ্য আপারা বলবে। তারপরে আরেকটা ডিজিজ সম্বন্ধে বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে টিবি। বাংলাদেশ সরকারের একটা অন্যতম সব থেকে প্রায়োরিটিস প্রোগ্রাম হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষ্মা। যক্ষ্মা রোগী কিন্তু এখনও অ্যাভেলেবেল, পাওয়া যায়। তো আপনারা কি জানেন যে যক্ষ্মার ওষুধ কতদিন খাওয়া লাগে? 6 মাস থেকে 18 মাস পর্যন্ত খাওয়া লাগে। তো এই ওষুধগুলা যক্ষ্মার টিবি প্রজেক্টে আপনারা কেউ কাজ করছেন নাকি জানি না, সেগুলো নিয়ম হচ্ছে বাড়ি বাড়ি যে ওষুধটা মানে আপনাদের সামনে খাইয়ে দিতে হবে 18 মাস। এটা কিন্তু রোগী মিস করবে। আমরা টারশিয়ারি লেভেলের হাসপাতালে অনেক রোগী পাই যক্ষ্মার ওষুধ 4 মাস পরে ছেড়ে দিয়েছে, তারপরে কমপ্লিকেশন নিয়ে ভর্তি হয়েছে। সাপোজ এই ডিজিজটাই আপনার কোনো সামান্য একটা কাজ ওষুধ খাওয়ানো, এটা কিন্তু যে কেউ করতে পারে, কিন্তু তারপরেও এটা যদি আপনারা যখন করবেন তখন সেটা যেভাবে হবে সেটা কিন্তু ফ্যামিলি মেম্বার বা অন্য কেউ সেভাবে করতে পারবে না। তো এটা হচ্ছে আপনাদের রোল। এরকম অসংখ্য রোগ আছে, অসংখ্য রোগ সামনে আবিষ্কৃত হবে। কোভিড আসবে 2019 সালে, আমরা কেউ জানতাম? আমরা জানতাম না কোভিড আসবে। কোভিড আসছে, কোভিড ভেঙে চুরে দিয়ে গেছে, কিন্তু কোভিড আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছে, যে শিক্ষাটা আমাদের পরবর্তীতে এই টাইপের প্যান্ডেমিক ডিজিজ এরকম আরও কোনো রোগ আসলে সেটা থেকে বাঁচাতে বা সেটা আমরা যাতে আরও ভালোভাবে এটার প্রতিরোধ করতে পারি, আরও ড্যামেজটা কম হয়, সে ব্যাপারে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে কোভিড থেকে পাওয়া শিক্ষা। এবং এই সময় দেখেন অনেক হসপিটাল বন্ধ হয়ে গেছে, অনেক ম্যাক্সিমাম ক্লিনিক বন্ধ হয়ে গেছে। একজন অসংখ্য ডক্টর কোভিডে আক্রান্ত হয়ে 14 দিন কোয়ারেন্টাইনে ছিল। তাহলে তখন রোলগুলো কে প্লে করবে? স্বাস্থ্য আপারা। বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ আছে, অসংখ্য প্রাইভেট হাসপাতাল আছে, 13,000 কমিউনিটি ক্লিনিক আছে। তারপরেও এটা আমাদের জনগোষ্ঠীর জন্য যথেষ্ট না। মনে হতে পারে অনেক ডাক্তার, অনেক ক্লিনিক, আমরা সব জায়গায় যাই না। এখন আপনি মোহাম্মদপুর এলাকার ক্লিনিক দিয়ে তো সারা বাংলাদেশের ক্লিনিকগুলো আপনি কাউন্ট করতে পারবেন না। তো এই জিনিসগুলো আপনাদের রোল। এইভাবে আপনাদেরকে আরও নিয়োগ দেওয়া হবে, আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এবং আপনারা স্বাস্থ্য খাতে এভাবে আরও অবদান রাখতে পারবেন। অবদান অলরেডি আপনারা রাখছেন, আরও রাখবেন। থ্যাংক ইউ।